দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি প্রকাশ করেছে ভয়ানক এক নিউজটিতে বলা হয়েছে, কিছু দালাল দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশের কিছু হাসপাতালে নিয়ে আসত। এরপর অপারেশনের নামে এ পর্যন্ত 15 থেকে 16 জনের কিডনি অপসারণ করা হয়েছে। এ চক্রে জড়িত ভারতের নামকরা অ্যাপোলো হাসপাতালের একজন চিকিৎসক বিজয়া কুমারী। এসব কিডনির প্রতিটি 25 থেকে 30 লাখে বিক্রি করা হতো। 2021 থেকে 2023 সালের বিভিন্ন সময়ে এসব অপারেশন করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, দিল্লিতে একাধিক কিডনি পাচারকারী চক্র সক্রিয় রয়েছে। আপনি ভারতে চিকিৎসা নিতে গিয়ে এসব পাচারকারী চক্রের হাতে পড়বেন না, তার কোনো নিশ্চয়তা আছে? ভারতীয় চিকিৎসকদের বেশ কিছু সুনাম আছে, যেমন ধরুন, সিরিঞ্জ জীবাণুমুক্ত করতে গিয়ে তারা এইডস ঢুকিয়ে দিয়েছে। সুস্থ হওয়ার পরিবর্তে রোগী শরীরে এইডস নিয়ে ফিরে এসেছে, এমন সুনামও তাদের আছে। ভারতীয় চিকিৎসা কি বাংলাদেশের চেয়েও ভালো? চলুন দেখে আসি স্বাস্থ্যসেবার কয়েকটি সূচকে বাংলাদেশ ও ভারতের অবস্থান। 0 থেকে 12 মাস বয়সী শিশুর মৃত্যুহার প্রতি হাজারে যেখানে বাংলাদেশের 25%, সেখানে ভারতের 35%। প্রতি হাজারে 5 বছরের নিচে শিশু মৃত্যুর হার ভারতে 42%, অন্যদিকে বাংলাদেশে মাত্র 31%। প্রতি হাজারে নবজাতক শিশু যারা 0 থেকে 28 দিন বয়সী, তাদের মৃত্যুহার বাংলাদেশে 20%, অন্যদিকে ভারতে 25%। এছাড়া বাংলাদেশ মাথাপিছু স্বাস্থ্যসেবায় ব্যয় করে $50.63, যেখানে ভারত মাথাপিছু স্বাস্থ্যসেবায় ব্যয় করে $56.63। মাথাপিছু বেশি বরাদ্দ থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবার সূচকে বাংলাদেশের চেয়ে অনেক সূচকেই ভারত পিছিয়ে আছে। চলুন এবার বাস্তব একটি ঘটনা জেনে আসি। কিপিং ডেড পেশেন্ট অ্যালাইভ, মৃত মানুষকে লাইফ সাপোর্টে রাখা এবং অতিরিক্ত বিল উঠানো। 14 বছর বয়সী এক সন্তান যিনি ব্রেন ডেড, তাকে 1 মাস হাসপাতালে ভেন্টিলেটরে রেখে হাসপাতালের বিদ্যুৎ বিল, অক্সিজেন বিল তার অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তীতে মামলায় দোষী প্রমাণিত হওয়ায় 5 লাখ টাকা ক্ষতিপূরণ তার পরিবারকে দেওয়া হয়েছিল। এছাড়া ভারতে ব্যাপক হারে অর্গান ট্রাফিকিংয়ের অভিযোগও রয়েছে। ফর্টিস হসপিটাল, যে হাসপাতালের নামে কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের রমরমা ব্যবসার অভিযোগ রয়েছে। কানপুরের সঙ্গীতা নামক এক যুবতী এই র্যাকেটের ফাঁদে পড়ে। ডাক্তাররা তার অপারেশনের আগে তাকে ডোনার হিসাবে চিহ্নিত করলে সে বিষয়টি বুঝতে পারে এবং হাসপাতাল থেকে পালিয়ে যায়। অ্যাপোলো এর চেন্নাইয়ের চিফ নেফ্রোলজিস্ট ডাক্তার MK মণি বলেন, ডাক্তাররা এসব কিডনি পাচারকারী হাসপাতালের নাম মেনশন করে, অর্থাৎ এইসব হাসপাতালগুলোতে রোগী পাঠিয়ে মোটা অঙ্কের টাকা পায়। ভারতে 1.5 লাখ মেডিকেল ল্যাব রয়েছে, যেগুলোতে রোগীদের রক্ত, প্রস্রাব, DNA ইত্যাদি টেস্ট করা হয়। এর মধ্যে মাত্র 1000 ল্যাব সরকারি অনুমোদন প্রাপ্ত, অর্থাৎ বাকি প্রায় লাখখানেক ল্যাবের কর্মকাণ্ড সরকারি মনিটরিং ছাড়াই নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের রোগীদের একটা বড় অংশ ভারতের কলকাতায় চিকিৎসা নিতে চায়। এই কলকাতাতেই তো 500 জন ভুয়া ডাক্তার ইন্ডিয়ান পুলিশ ধরেছে, সোর্স ফিনান্সিয়াল এক্সপ্রেস। এছাড়া জুলাই 3, 2024 একটি চাঞ্চল্যকর নিউজ প্রকাশিত হয়। নিউজটিতে বলা হয়, কলকাতার সরকারি হাসপাতালে চোখের ছানি অপারেশন করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে 16 জন রোগী। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, এই ভয়াবহতা থেকে পরিত্রাণের উপায় কী? পরিত্রাণের উপায় মালয়েশিয়াকে বিকল্প হিসাবে গ্রহণ করা। প্রচুর বাংলাদেশি থাকে বলে তাদের কাছ থেকে সাহায্য পাবেন। থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের তুলনায় 70% কম খরচ হওয়ায়
গত 12 বছরে 1 কোটি বিদেশি রোগী দেশটিতে চিকিৎসা সেবা নিয়েছেন। কিছু বিশেষজ্ঞের মতে মালয়েশিয়ায় এমন কিছু চিকিৎসা আছে যা এশিয়ার অন্য কোনো দেশে নেই। উন্নত চিকিৎসার দিক থেকে মালয়েশিয়ার অবস্থান বিশ্বে 10ম। থাকা খাওয়ার খরচ তুলনামূলক কম। মালয়েশিয়ায় সেবা গ্রহণের দিক থেকে বাংলাদেশের অবস্থান 9ম। মালয়েশিয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া রোগীদের 50 ভাগই বিদেশি। দিনে দিনে এই সংখ্যাটি বেড়েই চলেছে। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি ভাইদের বলতে চাই, আপনারা মেডিকেল ট্যুরিজম এর ব্যবসা শুরু করতে পারেন। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকেই শুরু করুন না। ভারতীয় চিকিৎসা প্রতারণা ও কেলেঙ্কারি নিয়ে আমি পূর্বে একটি ভিডিও করেছি, চাইলে দেখে আসতে পারেন। ধন্যবাদ।